ধরুন আপনার সবচেয়ে প্রিয় যুদ্ধের সিনেমাটার কথা, যেটা দেখে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল, যেটা দেখে মনে হয়েছিল হ্যাঁ এই মানুষগুলো সত্যিকারের বীর, এই যুদ্ধটা ন্যায়সঙ্গত ছিল, এই শত্রুরা সত্যিই খারাপ। এখন একটা প্রশ্ন করি, সেই অনুভূতিটা কি আপনার নিজের ছিল, নাকি কেউ সেটা আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছিল পপকর্ন খাওয়াতে খাওয়াতে অন্ধকার হলে বসিয়ে রেখে একদম বিনামূল্যে? হলিউড এবং মার্কিন পেন্টাগনের মধ্যে একটা সম্পর্ক আছে, দীর্ঘদিনের ও গভীর সম্পর্ক, এবং যা অত্যন্ত পরিকল্পিত। গবেষকরা এর নাম দিয়েছেন মিলিটারি এন্টারটেইনমেন্ট কমপ্লেক্স। না, এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব না, পেন্টাগনের নিজস্ব দলিলে এর কথা আছে। সাংবাদিক ডেভিড রব অপারেশন হলিউড বইয়ে দেখিয়েছেন 5 শতাধিক চলচ্চিত্রের স্ক্রিপ্ট কিভাবে পেন্টাগনের হাত ঘুরে বেরিয়েছে। তারপর রাতারাতি পাল্টে গেছে সংলাপ, কাটা গেছে দৃশ্য, নরম হয়েছে সত্য। তবে আমরা সেই পাল্টানো সত্যটাকে ইতিহাস মনে করে বসে থাকি। আজ সেই পর্দাটা একটু সরানোর চেষ্টা করব। পেন্টাগনের ভেতরে একটা অফিস আছে, নাম ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এন্টারটেইনমেন্ট মিডিয়া অফিস। এটা কোনো লুকানো কিংবা গোপন অফিস নয়, তাদের ওয়েবসাইট আছে, কর্মকর্তাদের নামও দেওয়া আছে। তারা নিয়মিত হলিউডের প্রযোজক পরিচালকদের সাথে বসেন। এই অফিসের কাজটা সহজ ভাষায় বলতে গেলে হলিউডে মার্কিন সেনাবাহিনীকে কিভাবে দেখানো হবে সেটা ঠিক করা। ব্যাপারটা কিভাবে কাজ করে বলি, একটা বড় বাজেটের যুদ্ধ সিনেমায় কি লাগে? ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, জঙ্গি বিমান, সামরিক ঘাঁটির লোকেশন। একটা FA-18 সুপার হর্নেটের বাজার দর $60 থেকে $70 মিলিয়ন। F-35 হলে সেটা $100 মিলিয়নেরও বেশি। একটা বিমানবাহী রণতরীর একদিনে খরচ লক্ষাধিক ডলার। কোনো প্রযোজনা সংস্থার পক্ষে এটা কেনা বা ভাড়া করা সম্ভব না। আর এখানেই পেন্টাগনের প্রবেশ। তারা দেবে সব বিনামূল্যে বা প্রায় বিনামূল্যে, কিন্তু বিনিময়ে শর্ত একটাই, স্ক্রিপ্টটা আগে তাদের কাছে জমা দিতে হবে। পেন্টাগনের টিম সেই স্ক্রিপ্ট পড়বে। যদি মার্কিন সেনাদের নেতিবাচকভাবে দেখানো হয়, যদি কোনো সংলাপ সমালোচনামূলক হয়, যদি ঘটনা তাদের অনুমোদিত বর্ণনার বাইরে যায়, তাহলে জবাব একটাই, হয় বদলান নয়তো সাহায্য পাবেন না। এই না শব্দটার ওজন বোঝা দরকার। পেন্টাগনের সহায়তা ছাড়া সিনেমার বাজেট কয়েকশো গুণ বেড়ে যায়। সিজিআইতে আসল অস্ত্রের বিশ্বাসযোগ্যতা আসে না, সামরিক ঘাঁটিতে ক্যামেরা ঢোকানো যায় না। তাই বাধ্য হয়ে প্রযোজকরা বেশিরভাগ সময় মেনে নেন বা মেনে নিতে বাধ্য হন। ডেভিড রবের গবেষণা বলছে 1911 থেকে আজ পর্যন্ত কয়েক শত ছবি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। প্রতিটিতে গল্প কিছুটা বদলেছে, কোথাও সামান্য, কোথাও পুরোটাই। এই ঘটনা মোটেও অবৈধ নয়, কিন্তু প্রশ্নটা নৈতিকতা। যে বিনোদনকে আমরা স্বাধীন শিল্প ভাবি, তা আসলে একটা সরকারি দপ্তরের অনুমোদনের ছাঁচে ঢালাই করা। হলিউডের প্রচারণা বোঝার জন্য একটা শব্দ মনে রাখুন, ওমিশন। সরাসরি মিথ্যা বলা বা ঝুঁকিপূর্ণ। ধরা পড়লে বিশ্বাসযোগ্যতা যায়, কিন্তু কিছু না বলা, সেটা ধরার উপায় নেই। দর্শকরা যা দেখেনি তার অস্তিত্ব নিয়ে সে প্রশ্নই করে না। কয়েকটা উদাহরণ দেওয়া যাক। 13 Days 2000 কিউবান মিসাইল সংকট নিয়ে বানানো এ ছবিতে কিছু মার্কিন জেনারেলকে যুদ্ধের জন্য অস্বাভাবিকভাবে উৎসাহী দেখানো হয়েছিল। ঐতিহাসিকভাবে সেটা ভুল নয়, ওই সংকটের দলিলে এমন জেনারেলের অস্তিত্বের প্রমাণ আছে, কিন্তু পেন্টাগন মানেনি এবং কোনো সহায়তা দেয়নি। ছবি মুক্তি পেয়েছে, কিন্তু পেন্টাগনের সাহায্য ছাড়াই। এই ঘটনাটি বুঝিয়ে দেয় এই ব্যবস্থাটা আসলে কিভাবে কাজ করে, নিষেধ করে নয়, সাহায্য দিয়ে এবং সাহায্য না দিয়ে। ব্ল্যাক হক ডাউন 2001 এই সিনেমাটি পেন্টাগনের কোনো সহায়তায় বানানো। 1993 সালে সোমালিয়ার মোগাদিশুতে মার্কিন সেনাদের একটি অভিযানের গল্প। ছবিতে তাদের সাহস, ভ্রাতৃত্ব, মানবিক দিক সবই আছে। সেই অভিযানে মার্কিন পক্ষে 18 জন নিহত হয়েছিল, সেটা এ ছবিতে আছে। সোমালি পক্ষে নিহতের সংখ্যা ছিল 500 থেকে 1000-এর মধ্যে, যাদের মধ্যে বেসামরিক মানুষও ছিলেন। এই তথ্য ছবিতে প্রায় নেই বললেই চলে। সোমালি মানুষের যন্ত্রণা, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ক্ষতি পদ্ধতিগতভাবে সব বাদ দেওয়া হয়েছিল। ছবি মিথ্যা বলে, কিন্তু একটা অসম্পূর্ণ সত্য কখনো কখনো পুরো মিথ্যার চেয়েও বেশি কার্যকর। আমেরিকান স্নাইপার 2014 এই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ক্রিস কাইলের গল্প, ইরাক যুদ্ধের সবচেয়ে বেশি কনফার্মড কিলের মার্কিন স্নাইপার। ছবিটা আমেরিকার অনেকের কাছে জাতীয় বীরত্বের প্রতীক হয়ে উঠেছিল, কিন্তু ইরাকি পরিচালক, লেখক, বুদ্ধিজীবীরা একটি প্রশ্ন তুললেন, ছবিতে ইরাকি মানুষরা মানুষ হিসেবে আছেন নাকি শুধু লক্ষ্যবস্তু হিসেবে? সে যুদ্ধে লক্ষ লক্ষ বেসামরিক মানুষের জীবন বদলে গেছে, তাদের পরিবার, তাদের ক্ষতির পরিমাণ, তাদের দৃষ্টিভঙ্গি কিছুই ছবিতে নেই, কারণ পর্দা তাদের সেই সুযোগ কখনো দেয়নি। এটাই কমিশনের সবচেয়ে শক্তিশালী রূপ। দর্শক প্রশ্নই করে না অন্য পাশের মানুষগুলো কেমন ছিল, কারণ দর্শকদের বুঝতে দেওয়া হয় না প্রত্যেক গল্পের অন্য একটা দিকও থাকে। 1986 সাল টপ গান মুক্তি পেল। টম ক্রুজের অদম্য দেশপ্রেম পর্দায় ঝড় তুলল। আমেরিকার তরুণরা হলে ঢুকলো দর্শক হিসেবে, বেরিয়ে এলো ভিন্ন এক মানুষ হয়ে। কারণ এই ছবিটা শুধু বিনোদন ছিল না, নৌবাহিনী এত সক্রিয়ভাবে ছিল। F-14 টমক্যাট, বিমানবাহী রণতরী, পাইলটদের প্রশিক্ষণ সুবিধা সব দিয়েছিল। বিনিময় স্ক্রিপ্টে তাদের নিয়ন্ত্রণ ছিল। পরিচালক টনি স্কটের মূল গল্পের যা যা পছন্দ হয় সব বদলে ফেলেছিল।
ছবি মুক্তির পর নৌবাহিনীর টিম সিনেমা হলের বাইরে বুথ বসালো। দর্শক মাভেরিকের বীরত্ব দেখে বেরিয়ে সরাসরি নিয়োগপত্র পেতে পারত। সিনেমার উত্তেজনা তখন শরীরে, সে মুহূর্তে সামরিক বাহিনীতে যোগদানের সিদ্ধান্ত। সে বছর নৌবিমান বিভাগে আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। কোটি ডলারের বিজ্ঞাপন যা পারত না, একটা ছবি তা করে দিল। টপ গান ম্যাভেরিক 2022। 36 বছর পরও একই গল্প। এবারও নৌবাহিনীর ভূমিকা প্রকাশ্য। ইউএসএস থিওরেট রুজভেল্ট, FA-18 সুপার হর্নেট সব পেয়েছিল নৌবাহিনীর সহায়তায়। পেন্টাগনের প্রতিনিধিরাও সিনেমার সেটে ছিলেন। কিন্তু এই ছবিকে ঘিরে একটা আলাদা বিতর্ক হলো। মূল 1986 সালের ছবিতে ম্যাভেরিকের জ্যাকেটে তাইওয়ান আর জাপানের পতাকা ছিল। 2022 সালের প্রথম ট্রেলারে দেখা গেল পতাকাগুলো নেই। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। অনুমান করা হলো চীনের বিশাল বক্স অফিসকে খুশি রাখতেই এই কাটছাড়। শেষ অবশ্য প্রেক্ষাগৃহে মুক্তির সময় পতাকা ফিরে এলো। এই একটা ঘটনায় বলে দেয় হলিউড একটা অনেকগুলো ভূরাজনৈতিক চাপের মধ্যে কাজ করে। এখানে পেন্টাগন আছে, সিনেমার বাজার আছে, আবার চীনও আছে। এই শক্তিগুলো কখনো একদিকে টানে, কখনো উল্টো দিকে। একটু চোখ বন্ধ করুন। হলিউডের সিনেমায় গত 50 বছরের ভিলেনদের মুখগুলো মনে করুন। কাদের চেহারা ভাসছে? শীতল যুদ্ধের সময় রুশ, 9/11-এর পর দাড়িওয়ালা আরব মুসলিম, আর এখন চীনা। এই প্যাটার্নটা কি কাকতালীয়? সমাজবিজ্ঞানে এর একটা নাম আছে, আদারাইজিং বা অপরায়ণ। একটা গোষ্ঠীকে এমনভাবে দেখানো যাতে তারা আমাদের মতো না হয়ে সম্পূর্ণ ভিন্ন এবং সম্ভাব্য বিপজ্জনক হয়ে পড়ে। একবার এই ছাপ মনে বসে গেলে বাস্তবে যখন সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ বা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আসে, জনমত যেন আগে থেকে তৈরি থাকে। সরকারকে আলাদা করে কোনো প্রচারণা চালাতে হয় না। সিনেমা বছরের পর বছর ধরে কাজটা করে দেয়। জেমস বন্ড থেকে রকি, এখানে রুশ মানে ঠান্ডা, নির্দয়, মানবিকতা শূন্য একজন মানুষ। অন্যদিকে মার্কিন নায়ক হ্যান্ডসাম, ফ্যামিলি ম্যান এবং একই সাথে দেশপ্রেমিক। এই বিভাজন এতটাই গভীরে গিয়েছিল যে একটি প্রজন্মের কাছে রুশ উচ্চারণ মানেই সন্দেহজনক চরিত্র হয়ে উঠেছিল। 9/11-এর পর গবেষক জ্যাক শাহিন তার বই রিয়েল ব্যাড আরবসে দেখিয়েছেন 1930 থেকে 2000 সালের মধ্যে হলিউডের 9-17 বেশি ছবিতে আরব চরিত্রের বেশিরভাগই হয় সন্ত্রাসী, নয়তো তেলে ডুবে থাকা শেখ, নয়তো অসভ্য মরুবাসী। সাধারণ, মানবিক, জটিল আরব চরিত্র হলিউডে বিরল। 9/11-এর পর এই প্রবণতা আরও তীব্র হয়েছে। আমেরিকান স্নাইপার, জিরো ডার্ক 30, লোন সার্ভাইভার, এই ছবিগুলোর প্রত্যেকটিতে মার্কিন সৈনিকের পরিবার আছে, স্বপ্ন আছে, যন্ত্রণা আছে। অন্য পক্ষের মানুষদের তা নেই। তারা হয় সিনেমার পটভূমি, নয়তো ভিলেন। এই অসামঞ্জস্যটা একটা বার্তা পাঠায়, কিছু মানুষের মৃত্যু মর্মস্পর্শী, বাকিদের মৃত্যু স্রেফ সংখ্যা। এখন ভিলেন বদলে চীন হয়েছে, কিন্তু এখানে একটা মজার সমস্যা আছে। চীনের বক্স অফিস বিশাল, তাই হলিউড একই সাথে চীনকে ভিলেন বানাতে চায়, আবার চীনা দর্শকদেরও খুশি রাখতে চায়। এই দ্বৈততা এখনকার হলিউডের সবচেয়ে হাস্যকর বৈশিষ্ট্য। পর্দার ম্যানিপুলেশন এখন শুধু সিনেমায় আটকে নেই, সেটা ঢুকে গেছে ড্রয়িং রুমে, কিশোরদের হাতের কনসোলারে। 2002 সালে মার্কিন সেনাবাহিনী নিজে একটা গেম বানানো, আমেরিকাস আর্মি। বিনামূল্যে ডাউনলোড করা যাবে। উদ্দেশ্য একটাই, তরুণদের সেনাবাহিনীতে আকৃষ্ট করা। একটা রিক্রুটমেন্ট টুল, কিন্তু গেমের মোড়কে ঢাকা। কল অফ ডিউটি, ব্যাটলফিল্ড এগুলো সরাসরি সরকারি না হলেও সামরিক পরামর্শদাতা ছাড়া বানানো হয় না। কিন্তু আসল সমস্যাটা প্রযুক্তিগত নির্ভুলতা নয়। প্রতিটি মিশনে দেখা যায় আপনি মার্কিন সৈনিক, লক্ষ্য একটাই, শত্রু নির্মূল। সেই শত্রু কে, কেন যুদ্ধে আছে, তার পরিবারে কে আছে, প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক। তারা শুধু টার্গেট। যুদ্ধের বিভৎসতা, পোস্ট ট্রমাটিক স্ট্রেস, বেসামরিক হতাহত, সৈনিকের মানসিক ভাঙন, গেমে এসব নেই। আছে রোমাঞ্চ, রিওয়ার্ড আর পরের মিশনের এক্সাইটমেন্ট। লক্ষ লক্ষ তরুণ বছরের পর বছর এই দুনিয়ায় বড় হচ্ছে। তাদের কাছে যুদ্ধ একটা রোমাঞ্চকর সমস্যা সমাধানের খেলা, মৃত্যু একটা স্কোর, মানুষ একটা অ্যানিমেশন। কিন্তু কঠিন সত্য হলো এই মনোভাবটা শুধু গেমের মধ্যে থাকে না, এটা বাস্তবেও রূপ নেয়। এতক্ষণ একটাই ছবি আঁকছিলাম, হলিউড একটা প্রচারণার যন্ত্র, কিন্তু পুরো সত্যটা এত সরল না। হলিউডের ভেতর থেকেই এই ব্যবস্থাকে বারবার চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো গুরুত্বপূর্ণ। ফ্রান্সিস ফোর্ড কপোলো অ্যাপোক্যালিপস নাও বানিয়েছিলেন পেন্টাগনের কোনো সাহায্য ছাড়া। ভিয়েতনাম যুদ্ধের নৈতিক অবক্ষয়কে এমন নির্মমতায় দেখিয়েছিলেন যা আজও অস্বস্তিকর। পেন্টাগন অবশ্য প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিল। অলিভার স্টোন নিজে ভিয়েতনাম যুদ্ধ করেছিলেন, প্লাটুন বানিয়েছিলেন নিজের অভিজ্ঞতা থেকে, যেখানে মার্কিন সেনাদের ভুল, অপরাধ, ভেতরের দ্বন্দ্ব সব ছিল। সিনেমাটি বানিয়েছিলেন পেন্টাগনের কোনো সহায়তা ছাড়াই। একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিল এই সিনেমা। স্ট্যানলি কুব্রিক ফুল মেটাল জ্যাকেট বানিয়েছিলেন সামরিক প্রশিক্ষণের মনস্তাত্ত্বিক বিকৃতি নিয়ে। কুব্রিকও কখনো পেন্টাগনের দরজায় যাননি। ক্যাথরিন বিগেলো দ্য হার্ট লকার বানিয়েছিলেন ইরাক যুদ্ধের মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে, কোনো মহিমা কীর্তন ছাড়াই। এই সিনেমাতেও পেন্টাগনের সহায়তা ছিল না, কিন্তু ঠিকই সেরা ছবি সহ একাধিক অস্কার পেয়েছিল। উপরের এই সিনেমার মধ্যে একটাই মিল, এগুলো কোনোটাই পেন্টাগনের সাহায্য পায়নি। তাহলে প্রশ্ন ওঠে, পেন্টাগনের সাহায্য ছাড়া সিনেমা বানাতে সমস্যাটা কোথায়? মূল সমস্যা হলো বাজেট। পেন্টাগন সমর্থিত ছবিগুলো বেশি বাজেটে বানানো হয়, বেশি মার্কেটিং পায়, বেশি দর্শকদের কাছে পৌঁছায়। মোদ্দা কথা হলো, দর্শকদের কাছে যে গল্পগুলো বেশি যায় সেগুলো বেশিরভাগই পেন্টাগনের অনুমোদিত।
সিনেমা মানব জাতির অন্যতম সুন্দর আবিষ্কার। এই ডকুমেন্টারির উদ্দেশ্য হলিউডকে শত্রু বানানো নয়, সত্যিকারের মহৎ ছবি সেখানে হয়েছে এবং হচ্ছেও। যুদ্ধের মূল্য নিয়ে সৎ প্রশ্ন তোলা ছবি সেখানে আছে, কিন্তু একটা ব্যবস্থাও আছে যেখানে একটা সরকারি দপ্তর গল্প নিয়ন্ত্রণ করে, যেখানে সামরিক সহায়তার বিনিময়ে সত্য কাটছাট হয়, যেখানে দশকের পর দশক একটা জাতিকে ভিলেন বানানো হয়। এই ব্যবস্থাটা বোঝা মানে সিনেমা দেখা বন্ধ করা নয়, মানে হলো পর্দায় যখন কেউ বীর হচ্ছে ভাবুন সেই বীরত্বের মূল্য কে দিয়েছে, যখন কেউ ভিলেন হচ্ছে ভাবুন পর্দার বাইরে সে দেশের সাধারণ মানুষ কেমন, যখন কিছু দেখানো হচ্ছে ভাবুন কি দেখানো হচ্ছে না। পর্দার নায়ক আপনাকে অনুপ্রাণিত করুক, কিন্তু পর্দার পেছনে যে হাতগুলো গল্পটা সাজিয়েছে তাদের একটু দেখুন, সেটুকুই যথেষ্ট।